মানুষ আদিকাল থেকেই অদম্য কৌতূহলী। এই কৌতূহলী তাকে বানিয়েছে সভ্যতার স্রষ্টা আবিষ্কারের পথিকৃত। ভাবুন তো, যে মানুষ এক সময় ভেবেছিল পৃথিবীটা সমতল আর এর প্রান্তে গেলে সোজা পড়ে যাবে এক অন্ধকার অতলে, সেই মানুষই আবার কাঠের ভেলা আর ছোট্ট নৌকা নিয়ে সাহস করেছে বিশাল মহাসাগর পাড়ি দেওয়ার। কেবল তাই নয়, এই কৌতূহলী মানুষ জয় করেছে সবচেয়ে উঁচু শৃঙ্গ হিমালয় থেকে শুরু করে সমুদ্রের সবচেয়ে গভীর গহ্বর মারিয়ানা ট্রেঞ্চ পর্যন্ত। প্রাচীনকাল থেকেই মানুষের মহাকাশ নিয়ে কৌতূহল ছিল সবচেয়ে বেশি। প্রাচীনকালের মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবত মেঘের ওপারেই বুঝি আকাশের শেষ সীমানা। রাতের তারাগুলোকে ভাবত ছোট ছোট আলোর কণা আর বিশ্বাস করত পৃথিবীটা সমতল। তাদের ধারণা ছিল যদি পৃথিবীর কিনারায় যাওয়া যায় তবে সোজা পড়ে যেতে হবে এক অজানা অন্ধকারে। কিন্তু সবকিছু বদলে গেল যখন এক মানুষ ছোট্ট টেলিস্কোপ তাক করলেন আকাশের দিকে। তিনি ছিলেন মহান বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, যিনি পৃথিবীর সমতল হওয়ার ধারণা ভুল প্রমাণ করে খুলে দিলেন জ্ঞানের নতুন দুয়ার। তারপর থেকে মানুষ আর থেমে থাকেনি। বিজ্ঞানের কল্যাণে আমরা আজ মহাবিশ্বের হাজার হাজার আলোকবর্ষ দূরের গ্রহ নক্ষত্র ঘরে বসেই দেখতে পাই। আর এই বৈজ্ঞানিক তথ্যের সাহায্যে আমরা আজ পৃথিবী জন্মের সম্বন্ধে অনেকটাই সঠিক ধারণা করতে পারি। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা সেই জ্ঞানের হাত ধরেই ফিরে যাব কোটি কোটি বছর পেছনে। জেনে নেব কেমন ছিল আমাদের এই সুন্দর নীল গ্রহের জন্মটা আর কিভাবে শুরু হলো আমাদের মানুষের বিস্ময়কর যাত্রা। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের সময় ভ্রমণ। আমরা এখন 450 কোটি বছর আগে। তখন এই জায়গায় যেখানে আমাদের পৃথিবী, এখানে ছিল শুধু ধুলো আর গ্যাসের অসীম মেঘ। কোনো মহাদেশ নেই, কোনো সমুদ্র নেই, পৃথিবী নামের কিছুই নেই। সদ্য জন্ম নেওয়া সূর্যের চারপাশে সেই ধূলি কণাগুলো নীরবে ঘুরছিল। ধীরে ধীরে এই ধুলো কণাগুলো একত্রিত হয়ে তৈরি করলো ছোট ছোট মহাজাগতিক পাথর, যাকে আমরা অ্যাস্ট্রয়েড বলি। তখন গ্রহ বলে কিছুই ছিল না, শুধু এই ভাসমান পাথরগুলোর রাজত্ব। সময়ের সাথে সাথে অ্যাস্ট্রয়েডগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে মিশতে লাগলো। জাপানের স্পেস এজেন্সি জ্যাক্সা হায়াবুসা মিশনে প্রমাণ করেছে আকাশের ছোট ছোট বস্তু একত্র হয়ে বড় বস্তুর জন্ম দিতে পারে। একসময় সেই ধাক্কা আর মিশ্রণে জন্ম নিল এক বিশাল পাথরের দেহ। আর মধ্যাকর্ষণ শক্তি চারপাশের সব ছোট পাথরকে নিজের দিকে টানতে লাগলো। প্রতিটি সংঘর্ষে এটি আরো বড়, আরো ভারী হয়ে উঠতে লাগলো, যতক্ষণ না একদিন সেই পাথরটা হয়ে উঠলো নিখুঁত গোলাকার গ্রহ আমাদের পৃথিবী। নবজাত পৃথিবী ছিল একটা বিশাল আগুনের গোলার মতো। পুরো পৃথিবী ছিল জ্বলন্ত লাভার সমুদ্রের মধ্যে ডুবে, যেন ফুটন্ত আগুনের এক বিশাল মহাসাগর। তখন বায়ুমণ্ডল বলতে কিছুই ছিল না, শুধু উত্তপ্ত গ্যাস আর ধোঁয়া। ঠিক তখনই ঘটে গেল এমন এক ঘটনা যা পৃথিবীতে প্রাণের গল্প শুরু হওয়ার প্রথম ধাপ বলে ধরা হয়। মঙ্গল গ্রহের আকারের একটি ভ্রাম্যমান গ্রহ, যার নাম থিয়া, অবিশ্বাস্য গতিতে সেকেন্ডে প্রায় 15 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে এলো এবং সজোরে ধাক্কা দিল পৃথিবীকে। বিস্ফোরণের শক্তি এতটাই ভয়াবহ ছিল যে কয়েক শ কোটি পারমাণবিক বোমা একসাথে ফাটলেও তার তুলনায় ছিল এটি সামান্য। এই সংঘর্ষ এতটা ভয়াবহ ছিল যে বিশাল ধুলোর মেঘ পুরো সৌরমণ্ডলে ছড়িয়ে পড়ল, আর অগণিত পাথরের টুকরো মহাকর্ষে বাধা পড়ে পৃথিবীর চারপাশে একটি বলয়ের মতো ঘুরতে থাকলো। কিছু সময় পর সেই ভাসমান টুকরোগুলো একত্র হয়ে তৈরি করলো আর একটি বিশাল গোলাকার পাথরের, যাকে আমরা আজ চাঁদ নামে চিনি। তখনও পুরো পৃথিবী জুড়েই ছিল পাথরের পাহাড় আর জ্বলন্ত লাভা। দীর্ঘ সময় পর পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো আর ভূপৃষ্ঠ শক্ত হতে শুরু করে। তবে এখনো পৃথিবীতে পানির কোনো অস্তিত্ব ছিল না। এদিকে সৌরমণ্ডলের বড় বড় দানব গ্রহগুলো তাদের অবস্থান পরিবর্তন করছিল, যার ফলে সৌরমণ্ডলে ভাসতে থাকা গ্রহাণু, উল্কাপিণ্ড ও ধূমকেতুদের উপর এক শক্তিশালী মধ্যাকর্ষণ টান তৈরি হচ্ছিল। একটা সময়ে অতিরিক্ত মধ্যাকর্ষণের ফলে এই বস্তুগুলো ভারসাম্য হারিয়ে বুধ, শুক্র, মঙ্গল ও পৃথিবীতে বৃষ্টির মতো পড়তে শুরু করে। এই ঘটনা ঘটে পৃথিবী সৃষ্টি হওয়ার 50 কোটি বছর পর, যাকে আমরা আজ লেট হেভি বম্বারমেন্ট নামে জানি। কয়েক কোটি বছর ধরে আমাদের পৃথিবীর সাথে ঘটনা ঘটতেই থাকে। আজ থেকে 450 কোটি বছর আগে আমাদের পৃথিবীর সাথে দারুণ কিছু ঘটে। পৃথিবীতে আগুনের বৃষ্টির মতো জ্বলতে থাকা এই উল্কা আর ধূমকেতুগুলো তাদের সাথে করে বিন্দু বিন্দু পানির কণা নিয়ে আসা শুরু করে। এভাবে কয়েক কোটি বছর পর এই বিন্দু বিন্দু পানি একত্রিত হয়ে
মহাসাগরে রূপ নেয়। নতুন সৃষ্টি হওয়া মহাসাগরগুলো এখনকার মতো ছিল না। আজ থেকে 380 কোটি বছর আগে চাঁদের দূরত্ব পৃথিবীর অতি নিকটে হওয়ায় এই মহাসাগরগুলো সুনামির মতো উত্তাল থাকতো সারাক্ষণ, যার এক একটা ঢেউ হতো পাহাড় সমান। এরপর সময়ের সাথে সাথে চাঁদের দূরত্ব বাড়তে থাকে আর পৃথিবীর মহাসাগরগুলো শান্ত হতে শুরু করে। বিজ্ঞানীদের মতে এই মহাসাগরের গভীরেই খনিজ ও রাসায়নিক পদার্থগুলো একসাথে মিলেমিশে প্রথম জীবন সৃষ্টি করে। এই জীবন ছিল অনেকটা ব্যাকটেরিয়ার মতো। এই কঠিন পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিয়ে তারা এতটাই বৃদ্ধি পেতে শুরু করে যে সমুদ্রের পানি এসব ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ হয়ে যায়। পর্যাপ্ত জায়গার জন্য তারা একসাথে মিলিত হয়ে পাথরের আকৃতি ধারণ করে। তবে বলে রাখা ভালো, তখনও পৃথিবীতে প্রাণী বসবাসের অনুকূল পরিবেশ তৈরি হয়নি। পৃথিবী ছিল দূষিত গ্যাসে পরিপূর্ণ। আজকের মতো পরিবেশ তৈরি করতে দরকার ছিল বিশাল এক পরিবর্তন, আর এই পরিবর্তন ঘটাতে প্রস্তুত ছিল সমুদ্রের নিচে থাকা সেই ব্যাকটেরিয়াগুলো। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ক্ষুদ্র ব্যাকটেরিয়াগুলো একদিন পৃথিবী বদলে দেওয়ার মিশন শুরু করলো। তারা সূর্যের আলো থেকে শক্তি নিয়ে তাকে বিশ্লেষিত করে এক ধরনের বুদবুদ তৈরি করতে শুরু করলো। ফলাফল অক্সিজেন। ধীরে ধীরে এই অক্সিজেন জমে যেতে লাগলো বায়ুমণ্ডলে, আর বিষাক্ত গ্যাসের দুনিয়া ধীরে ধীরে পরিণত হলো শ্বাস নেওয়ার মতো পরিবেশে। সময় গড়িয়ে প্রায় 75 কোটি বছর আগে পৃথিবী জল আর স্থলে বিভক্ত হয়ে যায়। ভূপৃষ্ঠ আর ভূগর্ভে থাকা আগ্নেয়গিরিগুলো একের পর এক বিস্ফোরিত হতে শুরু করে। বাতাসে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড। এর প্রভাবে নেমে আসে অ্যাসিড বৃষ্টি, দুর্বল হয় বায়ুমণ্ডল, আর তখনই পৃথিবীতে নেমে এলো ইতিহাসের সবচেয়ে বড় হিমযুগ। বরফে ঢেকে গেল সমুদ্র, পাহাড়, এমনকি নিরক্ষরেখাও। হাজার হাজার বছর পর প্রকৃতির নিয়মে বরফ গলতে শুরু করলো। পৃথিবী ফিরে পেল প্রাণবন্ত রূপ। কিন্তু বন্ধুরা, মনে আছে তো ওইসব এককোষী জীবের কথা যারা হিমযুগের আগে থেকেই নিজেদের মানিয়ে নিয়েছিল সমুদ্রের গভীরে? আজ থেকে 354 কোটি বছর আগে পৃথিবীতে পুরোপুরি হিমযুগের সমাপ্তি ঘটে আর প্রকৃতি তার মায়াবী রূপে ফিরে আসে। কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠে এখনো কোনো প্রাণীর অস্তিত্ব নেই। কিন্তু এ সময় সমুদ্রের নিচে তাকালে দেখা যায় অন্য আরেকটা পৃথিবী। পর্যাপ্ত অক্সিজেনের কারণে ওইসব এককোষী ব্যাকটেরিয়াগুলো বিবর্তনের মাধ্যমে বহুকোষী প্রাণী হয়ে উঠেছে। এ সময় সমুদ্রের নিচে বিভিন্ন উদ্ভিদেরও দেখা পাওয়া যায়। আরও দেখা যায় জায়ান্ট কিছু প্রাণীর, যার মধ্যে অন্যতম ছিল অ্যানোমোলাকারিস নামের এই প্রাণীটা। আর এই অদ্ভুত দেখতে প্রাণীগুলোর নাম ভিকায়া। এরা 5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারত। বিশেষ ব্যাপার হলো এই ভিকায়া নামের প্রাণীগুলো তাদের শরীরে দারুণ কিছু বিকাশ করে নিয়েছিল, আর তা হলো মেরুদণ্ড। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানীদের মতে এরাই পৃথিবীর প্রথম মেরুদণ্ড সম্পন্ন প্রাণী। আজ থেকে প্রায় 46 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে ঘটে গেল এক যুগান্তকারী পরিবর্তন, ওজোন স্তরের সৃষ্টি। এই অদৃশ্য কিন্তু শক্তিশালী ঢাল পৃথিবীর পৃষ্ঠকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে শুরু করলো। এর ফলে সূর্যের আলো হয়ে উঠল জীবনের জন্য সহনীয়। ধীরে ধীরে ভূপৃষ্ঠে প্রাণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হতে শুরু করলো। আর এই সুরক্ষার আড়ালেই জন্ম নিতে শুরু করলো নতুন নতুন সবুজ উদ্ভিদ, যারা পরে পৃথিবীর জীববৈচিত্র্যের মূল ভিত্তি হয়ে উঠবে। কিন্তু এখনো এই পৃথিবীতে বসবাস করার মতো কোনো প্রাণী ছিল না। আর তখনই সমুদ্রের গভীর থেকে উঠে এলো এক অদ্ভুত প্রাণী, টিকটালিক। এই প্রাণী ছিল প্রথম সাহসী অভিযাত্রী যে সমুদ্র ছেড়ে স্থলের দিকে পা বাড়ালো। তারা ছিল পৃথিবীর প্রথম উভচর প্রাণী, মানে তারা স্থায়ীভাবে স্থলে বসবাস করত না। সময়ের সাথে সাথে টিকটালিকের উত্তরসূরিরা বিবর্তিত হয়ে জন্ম দিল টেট্রাপড, স্থায়ীভাবে স্থলে বাস করা প্রথম প্রাণী। এখান থেকেই সৃষ্টি হলো অসংখ্য জীব, ডাইনোসর, বার্ড, ম্যামেল সহ অসংখ্য প্রাণীর প্রজাতি। প্রায় 20 কোটি বছর আগে পৃথিবীর সব মহাদেশ মিলে গঠন করলো এক বিশাল সুপার কন্টিনেন্ট প্যানজিয়া। এই প্যানজিয়ার প্রতিটি কোণে রাজত্ব করত ডাইনোসররা। তারা ছিল নানা ধরনের, কেউ ছিল তৃণভোজী, কেউ মাংসাশী, কেউ আবার ছিল শান্ত প্রকৃতির। ডাইনোসররা পৃথিবীতে টিকে ছিল প্রায় 14 থেকে 16 কোটি বছর, যা মানব জাতির তুলনায় অবিশ্বাস্য দীর্ঘ সময়। এখন ভাবুন একবার, আমরা মানুষ পৃথিবীতে এসেছি মাত্র 3 লক্ষ বছর আগে। ডাইনোসরের যুগের তুলনায় আমাদের সময়টা সত্যিই চোখের পলকে মিলিয়ে যাওয়ার মতো ছোট একটা সময়। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীর প্রকৃতি ছিল খুবই মনোরম। চারদিকে সবুজ অরণ্য, সমুদ্রের ঠান্ডা বাতাস আর পশু পাখির অবাধ বিচরণে পৃথিবী ছিল স্বর্গীয় সুন্দর। এই সময়ে পৃথিবীতে আরেকটি জাতের প্রাণী ছিল যা আকারে অনেকটা ছোট, যার নাম ছিল স্তন্যপায়ী প্রাণী ম্যামেলস। এরা দেখতে অনেকটা ইঁদুরের মতো হতো। শিকারী থেকে নিজেকে রক্ষা করতে এরা মাটির নিচে গর্ত করে বসবাস করত। এরা ডাইনোসর থেকে সম্পূর্ণ আলাদা একটা প্রজাতি ছিল। ডাইনোসর ডিম থেকে জন্ম নিত আর এরা সরাসরি মানুষের মতো জন্মগ্রহণ করত। যখন এই সমস্ত প্রাণীরা মিলেমিশে
পৃথিবীতে শান্তভাবে বসবাস করছিল তখন 10 থেকে 15 কিলোমিটার ব্যাসের একটি অ্যাস্ট্রয়েড প্রায় 1 লক্ষ কিলোমিটার ঘন্টা গতিতে পৃথিবীকে আঘাত করে। এই আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে তা আমরা কল্পনাও করতে পারবো না। যদি আমরা তুলনা করার চেষ্টা করি তাহলে দেখা যাবে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল তার চেয়েও 100 কোটি গুণ বেশি শক্তিশালী ছিল এই অ্যাস্ট্রয়েডের আঘাত। এটা ছিল ধ্বংসযজ্ঞের শুরু মাত্র। অ্যাস্ট্রয়েডের আঘাতের সাথে সাথেই শুরু হয় ভয়াবহ সুনামি ও ভূমিকম্প। এই সুনামি পৃথিবীর সর্বকালের সবচেয়ে ভয়াবহ সুনামি হিসেবে পরিচিত। আঘাতের ফলে ছিটকে ওঠা ধুলো কণাগুলো আকাশে মেঘের সাথে ছড়িয়ে পড়ে, যা প্রায় 40 মিনিট ধরে আগুনের গোলার মতো বৃষ্টি হয়ে জ্বলতে থাকে। এর ফলে পৃথিবীর আকাশে উড়তে থাকা ডাইনোসরগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। যে ডাইনোসররা পৃথিবীতে কোটি কোটি বছর ধরে রাজত্ব করেছিল তাদেরকে প্রকৃতি যেন মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন করে দিল। এখানেই শেষ না, এরপর শুরু হয় ধুলোর ঝড়। পুরো পৃথিবী ধুলো দ্বারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এই ধুলোর কারণে সূর্যের আলো কয়েক বছর পর্যন্ত পৃথিবীতে পৌঁছাতে পারেনি, যার প্রভাবে পৃথিবীতে এ পর্যন্ত সার্ভাইভ করা প্রাণীগুলো না খেতে পেয়ে মারা যায়। কিন্তু এখনো একটা প্রজাতি টিকে ছিল এই কঠিন পরিস্থিতিতে, আর সেটা ছিল ম্যামেলস। কারণ প্রথম থেকেই তাদের বাসস্থান ছিল মাটির নিচে, আর এই বাসস্থানে তাদের প্রোটেক্ট করেছিল আধুনিক বাংকারের মতো। আর বেঁচে থাকার জন্য তারা বিশাল বিশাল ডাইনোসরের মৃত দেহগুলো ভক্ষণ করত। মহাপ্রলয়ের কয়েক লাখ বছর পর এই ম্যামেলসরা বিবর্তনের মাধ্যমে আরো বড় হতে শুরু করে। তখন তাদের সাইজ হতো একটা বানরের মতো। আজ থেকে প্রায় 4.5 কোটি বছর আগে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো আবারও স্থান পরিবর্তন করতে শুরু করে, যার কারণে সৃষ্টি হয় নতুন নতুন মহাদেশের। আর এই টেকটনিক প্লেটগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খেয়ে সৃষ্টি করে হিমালয় সহ আরো অগণিত পর্বতশৃঙ্গের। ঠিক এ সময়ই আফ্রিকা একটা নতুন পর্বতশৃঙ্গের সৃষ্টি হয়, যার নাম রিফট ভ্যালি। বিস্ময়কর ব্যাপার হলো এই পাহাড়টি এখানকার জঙ্গলের বাতাস চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, যার প্রভাবে এই জঙ্গলগুলোতে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়। এখন এই জঙ্গলগুলোতে তাকালে দেখা যায় ওইসব ম্যামেলসরা বিবর্তনের মাধ্যমে বিকশিত হয়ে এক একটা অ্যাপসে পরিণত হয়েছে। এরা সাধারণত গাছের উপরেই বসবাস করত, গাছের ফলমূল খেয়ে তারা জীবন ধারণ করত। গাছ থেকে নিচে নামার কোনো প্রয়োজনই তাদের হতো না। কিন্তু বৃষ্টির অভাবে এখানকার গাছপালাগুলো শুকিয়ে যাওয়ায় তাদের মধ্যে তীব্র খাবার সংকট দেখা দেয়। তখন এইসব প্রাণীরা খাবারের সন্ধানে গাছ থেকে নিচে নামার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞানীদের মতে এরাই মানুষের পূর্বপুরুষ ছিল। এরা মাত্র 4 ফুটের মতো লম্বা হতো, আর এদের মস্তিষ্কের আকার ছিল অনেকটা কমলা লেবুর মতো। খাবারের সন্ধান করতে করতে এরা ধীরে ধীরে হাঁটতে শেখে। তখন তাদের খাবারের তালিকায় ছিল ছোট ছোট পশু পাখি আর এক ধরনের শালগম। নিয়মিত আমিষ খাবারের কারণে তাদের মস্তিষ্ক বড় হতে শুরু করে। এরপর সময়ের সাথে সাথে তারা পাথরের ব্যবহার করতে শেখে। পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করে সহজে শিকার করার কৌশল রপ্ত করে। এরপর ধীরে ধীরে মানুষ আগুনের ব্যবহারও শেখে, যা ছিল তাদের সবচেয়ে বড় আবিষ্কার। আগুন আবিষ্কারের পর মানুষ অন্য প্রাণী থেকে উন্নত হতে শুরু করে। আগুন দিয়ে তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করে, যার কারণে তাদের শক্তির ব্যবহার কম হতে থাকে। এর ফলে তাদের মস্তিষ্ক আরো বিকশিত হতে শুরু করে। একটা সময় তারা পরিবারের মতো একত্রিত হতে শুরু করে, যার কারণে তারা আরো অধিক সুরক্ষিত থাকতো। তারা মনের ভাব প্রকাশ করতে আলাদা আলাদা শব্দের ব্যবহার করতে শুরু করে, যার থেকে সৃষ্টি হয় ভাষার। আর এই আবিষ্কারের জন্যই আজ আমি আপনাদের মাঝে কথা বলতে পারছি। আজ থেকে প্রায় 3 লক্ষ বছর আগে আমাদের আধুনিক মানুষের পূর্বপুরুষ অর্থাৎ হোমোসেপিয়ান্সের আবির্ভাব ঘটে। তাদের কাছে ছিল ভাষা, ছিল জ্ঞান, ছিল বুদ্ধি, যা দিয়ে আমরা আজ পৃথিবী জয় করে মহাকাশে পাড়ি দিচ্ছি। চাঁদের বুকে পা রাখার পর এখন আমরা পরিকল্পনা করছি মঙ্গলে গিয়ে বসবাস করার। বন্ধুরা, মানুষ কি সত্যি এভাবে সৃষ্টি হয়েছে? 1859 সালে চার্লস ডারউইন বিবর্তনের এই তথ্য প্রকাশ করেন, আর তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক। এই তত্ত্বের বিরুদ্ধে কথা বলেছিলেন বিশ্বের অনেক বিখ্যাত মানুষ। রাশিয়ান বিখ্যাত লেখক লিও টলস্টয় বলেছিলেন এই তত্ত্ব মানুষের নৈতিকতা ধ্বংস করে। আমেরিকান রাজনীতিবিদ উইলিয়াম ব্রায়ান্ট আদালতে বিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এমনকি বিজ্ঞানী স্টেফেন গোল্ডও ডারউইনের এই তত্ত্বকে যথেষ্ট মনে করেননি। আর আধুনিক বিজ্ঞানী মাইকেল ফিজিও বলেন জীবনের এত জটিলতা শুধুমাত্র বিবর্তনের মাধ্যমে সম্ভব নয়। বন্ধুরা, বিবর্তন নিয়ে বিতর্ক আছে, তবে বিজ্ঞানীরা মূলত এই তত্ত্বের উপর ভিত্তি করেই প্রাণের উৎপত্তি ব্যাখ্যা করেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ইতিহাসের পাতায়। আর সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।